আমাদের অতিথি আমাদের সবার প্রিয় অধ্যাপক ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। বুঝলাম। আমরা গতকালকে বাংলাদেশে যে নতুন দলটার যে এনসিপি সমাবেশ হলো সেটা নিয়ে একটু কথা বলবো আরকি। আপনি স ১ বছর আগে এই ৩ তারিখে শহীদ মিনারে বিশাল একটা জনসমুদ্র দেখেছি। এবং ১ বছর পরে সেই চেহারাটা আমরা দেখলাম, বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল, সময় পরিবর্তন করা হচ্ছিল এবং শেষের দিকে দেখলাম যেন কাদেরকে আনা হলো। তাদের বেশভূষা অন্যরকম মনে হচ্ছিল। এটা হয়তো কেউ তাদেরকে মানে গিফট করলো আরকি এই জনগোষ্ঠীটা। আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? ধন্যবাদ। দেখুন, আপনার গত ১ বছর আগে ৩ তারিখে আপনার হাসিনা সরকার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেরই এক্সটেনশন বলতে পারেন শহীদ মিনার প্রাঙ্গণ। সায়েন্স অ্যানেক্স যে ভবন আছে মেডিকেল কলেজের পাশে। তো সেখানে আপনার যে জনস্রোত এবং যে স্বতঃস্ফূর্ততা একেবারে খোলামেলা বললেও ডিউ রেসপেক্ট ১ বছরের মাথায় তা নাই হয়ে গেছে। আপনার বৃষ্টি স্নাত ঢাকায় শহীদ মিনারে আমরা দেখলাম পুলিশ ডগ স্কোয়াড নিয়ে হাঁটাহাঁটি করছে। নিরাপত্তা কোনো ঝুঁকি কর্তৃপক্ষ নিতে রাজি না। ফলে যত রকম বিধি ব্যবস্থা সবই ছিল, কিন্তু পর্যাপ্ত সংখ্যক অ্যাক্টিভিস্ট ছিল না। এটা রিয়ালিটি। সে সত্ত্বেই আমরা দেখলাম যে ভিন্ন মতাদর্শের লোকজন তারা বিশেষ জজবা করে সমাবেশস্থলে এসছে। কিন্তু যদি কম্পেয়ার করেন আপনার নিকটস্থ শাহবাগে যে আপনার সমাবেশটা ছিল ছাত্রদল আহত, সেখানে যে পরিমাণ জনসমাগম হয়েছে তার সঙ্গে তুলনা চলে না শহীদ মিনারের জনসমাগম। এটা পরিষ্কার। মানে পাশাপাশি একই সময়ে দুটি ভিন্ন চিত্র। আর যদি কম্পেয়ার করেন ১ বছর পেছনে গিয়ে, তাহলে তো একেবারে নসিব হয়, কোনোভাবেই তুলনাযোগ্য নয়। যে পরিমাণ পরিসর, যে পরিমাণ টার্ন আউট, যে পরিমাণ স্পিরিট বা আপনার যে সবার হৃদয় ছুঁয়ে যাওয়া যে স্পিরিট, সেটা কিন্তু একেবারেই প্রাণহীন ছিল। সেই তো জাতীয়তাবাদী ছাত্রদল একটা প্রথাগত ছাত্র সংগঠন আমাদের এখানে এবং এই ছেলেরা নতুন দলটা এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নেতৃত্ব তাদের যে জুনিয়র একটা নেতৃত্ব নতুন একটা রাজনৈতিক দলের ইশতেহার ঘোষণা করলো এখানে এসে এবং তারা নতুন রাজনীতির কথা বলেছিল, নতুন বন্দোবস্তের কথা বলেছিল। কিন্তু সাপোর্টের দিক দিয়ে তাদের এত কঙ্কালসার চেহারার কারণটাই আপনার কাছে কি? যে ম্যাচুরিটির পরিচয় তারা দিয়েছে, যাদের ছাত্রদল বয়সে নবীন হলেও তারা কিন্তু গুডউইল চেষ্টা দেখিয়েছে। শহীদ মিনারে তাদের সমাবেশ করার কথা ছিল, সেটা আপনার এসিপি কে তারা ছেড়ে দিয়েছে। একটা নতুন আহ, উদাহরণ তারা তৈরি করে দেখিয়ে দিতে চেয়েছে। এটা ভালো। এবং এই যে টলারেন্স, পিসফুল কোএক্সিস্টেন্স, সেটির পরিসর যত বাড়বে তত আমি বলবো গণতন্ত্র সংহত হচ্ছে। শতভাগ ইনক্লুসিভ যদি করা যায়, বেস্ট। আপনার এখন যারা ক্ষমতার বাইরে আছেন, ক্ষমতা হারিয়েছেন, তাদের সমমনস্ক যে মিত্ররা আছেন, তাদের সবাইকে নিয়ে যদি আমরা এই শতফুল ফুটতে দাও এরকম একটি বাগান তৈরি করতে পারি, এবং সেটি যদি প্রফেসর ইউনূস পারতেন, তাহলে আমি তাকে সর্বাগ্রে স্যালুট দিতাম। কিন্তু আনফর্চুনেটলি প্রথম থেকেই আপনার সীমায়িত একটি পথ চিহ্নিত করে সেই লক্ষ্যে হাঁটবার এই যে প্যারোকিয়াল চিন্তা, এটি তার মহত্ব, তার স্ট্র্যাচার, বিশ্বব্যাপী যে সুনামের ডুগডুগি আমরা দেশ থেকে বাজিয়েছি, যদিও সারা বিশ্বে আসলে ব্যাপারটা তেমন নয়, তা সত্ত্বেও নিজ থেকে তিনি নিজেকে সীমায়িত করে ফেলেছেন। এবং পুরোনো আমলে আমরা দেশে বিদেশে যেমনটা দেখেছি দেশগুলোতে লেসপেন্সাররা ভিড় করেন, স্থাপকতার যে সংস্কৃতি সেটা তার এখানেও দৃঢ়মূল হয়ে গেছে। এবং এটি আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ আপনি নিজে যখন আশ্রয় প্রশ্রয় দেন
পছন্দ করেন, আপনার শুধু প্রশংসা শুনতে চান, তাহলে তেমনটি হবে, এটি স্বাভাবিক। আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাসী হতেন, তাহলে তো আপনাকে আমরা মান্ডেলাকেও ছাড়িয়ে গেল বা যেতেন। আমরা তো তেমনটি প্রত্যাশা করছিলাম। আপনার প্রফেসর ইউনূস একদিনও জেল খাটেন। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর অ্যালিস আইল্যান্ডে নির্জন প্রকোষ্ঠে ছিলেন। কিন্তু বেরিয়ে এসে যেই ম্যাগনানিমিটি তিনি দেখিয়েছেন, যে উদারতা দেখিয়েছেন, বিরল, দ্বিতীয় কোনো আমার নজরে এরকম দৃষ্টান্ত চোখে পড়ে। যে অ্যাপারথাইড রেজিমের কুশলীবরা যারা একেবারে ভিন্ন একটা পলিসি পার্সু করেছে, কৃষ্ণাঙ্গদের গাত্রবর্ণের কারণে অচ্ছুত বিবেচনা করেছে, সেই তাদেরকেই স্পেস করে দিয়েছেন তিনি। ট্রুথ কমিশন সেটি আরো কার্যকরভাবে বাস্তবায়িত করেছে। তো ফলে এরকম একটা কিছু যদি আমরা দেখতাম, তাহলে ডেফিনেটলি আমরা ভাবতাম যে তিনি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা মেসায়ার মতো ভূমিকা পালন করছেন। কিন্তু সেটি তিনি করেননি। দিন দিন তিনি আপনার তার যে ওই মুখে শেখ ফরিদ বগলির চেহারাটা, সেটি প্রকাশিত হচ্ছে। ফলে মানুষ আপনার যে সম্মান সেটি হারাচ্ছে। ছাত্রদলের সমাবেশের আকারটা আমরা দেখেছি বিশাল। সেই সমাবেশে বক্তৃতাটা কিন্তু বিশাল নয়, সংকোচনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বলেছেন শেখ হাসিনাকে তারা আর এই দেশে রাজনীতি করতে দেবেন না। দেখুন, মির্জা ফখরুল মহোদয় তিনি সরকার প্রধান নন, এটা এ ভিউ এক। আপনার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রটি প্রস্তুত করা এবং খেলবার নির্বাচনী খেলাধুলোর ময়দানটা সমতল করার দায়িত্ব সহপরিণতভাবে নিয়েছেন কিন্তু ইউনূস সরকার। তো ফলে তাকে এই বিষয়ে পরিষ্কার যে অবস্থানটি নেওয়া দরকার সেটি নিতে হবে। এখন পর্যন্ত নানান ফোরামে এক এক সময় এক এক রকম বক্তব্য তিনি রেখেছেন। আন্তর্জাতিক মিডিয়ার সম্মুখীন হয়ে তিনি বলবার চেষ্টা করেছেন যে আপনার আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমের উপরে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং এক্সক্লুসিভ নির্বাচন তিনি চান না, এমনটিও বলবার চেষ্টা করেছেন। এখন এক একজন পলিটিশিয়ানের এক এক রকমের এক্স থাকবে টুকরায়, এটাই স্বাভাবিক। কিন্তু শেষ অব্দি দেখতে হবে কালকে আগামীকাল তাদের যে জুলাই সনদ, সেটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউতে কে সেটি উন্মোচন করেন এবং কিভাবে উপস্থাপন করেন তার উপর, আর মোদ্দা বক্তব্যটা কি। আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এটি চূড়ান্ত খসড়া 3টি স্টেক হোল্ডারের সঙ্গে শেয়ার করা হয়েছে, যথাক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি। এখন দল তো মাশাআল্লাহ নিবন্ধিত অনিবন্ধিত অনেক, সখানে প্রত্যেককে কেন ইনক্লুড করা হলো? যারা এই 5 অগস্টের আপনার বিপ্লবকে মহিমান্বিত করবার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, যারা এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা থেকে সরে গেছেন বা ক্ষমতার সঙ্গে যারা ছিলেন তারা গা ঢাকা দিয়েছেন, তাদের কথা আমি না হয় বাদ দিলাম, কিন্তু যারা ছিলেন তাদেরও তো ইনক্লুড করা হয়নি। তার মানে চিন্তাটা খুব সংকীর্ণ এবং আপনার সবাইকে ইনক্লুড করবার বদলে এক্সক্লুড করবার চেতনাটাই এখানে বেসিক্যালি প্রিভেন্ট করছে। শহীদ মিনারের সমাবেশে যে ইশতেহার যেটা ঘোষণা করা হয়েছে, আপনার মূল্যায়ন, আপনার পর্যালোচনা কি? দেখুন, আমার কাছে মনে হয়েছে যে 9 মণ ঘি পুড়িয়ে এরকম নাচ তো রাধার কাছ থেকে আমরা দেখতে চাই। আরো অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি ফার রিচিং মেসেজ থাকা উচিত ছিল। এটা বেসিক্যালি আপনার এত সময় 101 বছর ব্যয় করে আপনার পর্বতের মুশিক প্রসবের সঙ্গে তুলনা, এমনটাই অনেকে ভাবছে। কেন মনে হলো এটা মুশিক প্রসব? কারণ যে সমস্ত কথাবার্তাগুলো মানে সব সারসংক্ষেপ হিসেবে আমরা দেখেছি, এগুলো নতুন বোতলে পুরনো মদ, বই অন্য কিছু নয়। আপনার রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে, কনস্টিটিউশন নতুন করে হাজির করবার কথা বলা হয়েছে। এটা তো তারা নতুন বলছেন না, অনেকদিন ধরেই বলছেন এবং নানান রকমের ভয়ভীতি জন্ম দিয়েছেন, দিয়ে শেষ পর্যন্ত দায় সারা গোছের একটা বয়ান হাজির করেছেন। আগামীকাল বোঝা যাবে সবার যৌথ উদ্যোগে কি দাঁড়ায়। বৃক্ষ তোমার
ফল মানে ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেটি হয়তো কালকের পরে আমরা বলতে পারবো। এই আন্দোলনটা শুরু হয়েছিল চাকরির দাবিতে। নতুন ইশতেহারে চাকরির চেয়ে সামরিক সমৃদ্ধির নানা ধরনের অঙ্গীকার আছে আমাদের। আমরা কি কারোর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি? আপনার ডন কুইক্স রোডের মতো অবস্থা আর কি। নিজের ছায়ার সঙ্গে নিজে যুদ্ধ করতে পারেন, এবং সেটি শুরু আছে, হয়তো শেষ নেই। আপনার তনু বপু তাকত সবকিছুই তো আপনার হিসাবে নিতে হবে। আর কর্তার ইচ্ছায় কর্ম, মার্কিনীরা তো চাইবে না যাদের আশীর্বাদ পুষ্ট হয়ে আপনার এই পরিবর্তন আনয়ন করেছে তারা আপনি হামলে পড়েন অন্য কাজে। বাইডেন প্রশাসন বা ডেমোক্রেট প্রশাসনের বেবি হচ্ছে বার্মায়। বর্তমান যারা ক্ষমতায় হোয়াইট হাউসে আপনার রিপাবলিকানরা, তারা কিন্তু খেয়াল করে দেখেন ট্রাম্পের জেস্টার যদি সর্বশেষ দেখেন, তিনি বার্মার জুন্টা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শশব্যস্ত, স্যাংশন উঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তো ফলে বলগেম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেই কারণে আপনার কোলকে পাওয়ার সম্ভাবনা ছিল ইউনুস রেজিমের, তার ইম্পর্টেন্স কিন্তু কমছে। সরাসরি জান্তা সরকারের সঙ্গে যদি সম্পর্ক উন্নয়ন করতে সক্ষম হয় মার্কিন প্রশাসন, তাহলে তো তারা এই প্রক্সি নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মির উপরেও ভর করবে না, আর আপনার ফ্রন্টলাইন স্টেট হিসেবে বাংলাদেশের গুরুত্ব কিন্তু আগের মতো থাকবে না। ফলে এই যে ব্যাগেজ হয়ে দাঁড়াবে এই রেজিম, প্রফেসর ইউনুস খলিল রেজিম এবং তাদের যে লোকাল আপনার পার্টনার আদিলুর রহমান খান, আপনার রেজওয়ানা প্রমুখ। কিন্তু ইউনুস তো বেশ খুশি, বিশাল কূটনৈতিক বিজয়ের কথা বলেছেন তিনি। দেখুন, একটা শুনতে খারাপ শোনা যাবে, আপনার শেখ হাসিনার আমলে খুব ঘটা করে মিয়ানমার সমুদ্র জয়ের উৎসব পালন করেছিল। একইভাবে আপনার বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্টের পক্ষ থেকেও সমুদ্র জয়ের বিজয় গাথা শোনানো হয়েছিল। তো একটি যুদ্ধে দুই দল একই সময় তো জয়লাভ করতে পারে না, যুদ্ধের নিয়মই তাই। তো এখানে ব্যাপারটা সেরকম, আপনার নিজে যারে ভালো বলে ভালো সেই হয়নি, নিয়ামত হোসেন সে প্যারোডির মতো অবস্থা। আলটিমেটলি আমি তো দেখলাম বিজিএমই এর যিনি সভাপতি তিনি জানান দিচ্ছেন যে মানে শেষ অব্দি 36% শুল্ক গুনতে হবে। তো এই 20% যে গল্পটা, এটা তো শুভঙ্করের ফাঁকি। আপনি না হয় না বুঝলাম, সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বিজিএমই এর তো আপনার বিলগুলো ফুট করতে হয় এবং সরাসরি তাপের আঁচটা তো তাকেই অনুভব করতে হবে বা তাদেরই অনুভব করতে হবে। তো তারা যখন ঝেড়ে কেসে বলেন, তখন তো আমরা তাদের বিশ্বাস করব না খলিল মহোদয়ের এই বিজয় কথা শুনে। আপনি লক্ষ্য করেছেন বিজেপির এই বক্তব্যের পরে কোন সরকার পক্ষের কেউ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেন নাই কিন্তু। দেবেন না এই কারণে যে আপনার এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে নিজেদের চেহারাটা তো সবার সামনে খুলে যাবে, তখন সরকার বিরোধী চেতনা আরো বাড়বে এবং সেটি তারা এই পর্যায়ে এফোর্ড করতে কতটা সক্ষম সে বিষয়েও সন্দেহ আছে। অ্যাটর্নি জেনারেল কিন্তু কিছু ভাষা আপনি লক্ষ্য করেছেন গতকালকে? জি, এগুলো নিয়ে আপনার বক্তব্যটা কি, এই ভাষাগুলো? দেখুন, আপনার বিচার কার্য তো তার নিজস্ব নিয়মে চলবে, চলবার কথা। সেখানে ভ্যালু লেডেন কথা যত কম বলা যায় তত ভালো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো সেই জন্যে আপনার সময় থাকতে সাবধান হওয়াটা জরুরি। প্রধান বিচারপতিকে যদি হাত করা পড়তে হয়, তাহলে আর সব বিচার অঙ্গনের কেউ তো ইমিউন নন। এটা ম্যাটার অফ টাইম। আজকে আপনি হিরো, কালকে জিরো হয়ে যেতে কতক্ষণ? সুতরাং বুঝে শুনে কথা বলা ভালো। প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটা চিঠি প্রকাশিত হয়েছে, আপনি খেয়াল করেছেন? আহ, জি, আপনার খোলা চিঠি। তো এই ট্রেডিশন আমরা অনেক আগে থেকেই জানি। আমাদের রাষ্ট্র দার্শনিক আহমদ সাফায়ের খোলা চিঠি লিখতেন, অনেকে বিষয়টা নিয়ে ট্রল করতেন বা ঠাট্টা বিদ্রুপ করতেন, কিন্তু আহমদ সাফা লোকান্তরিত হয়েছেন, কিন্তু তার সেই আহ, অবস্থানটি এখনো অনেকে অ্যাপ্রিসিয়েট করে। যত বেশি পরিমাণে এ ধরনের খোলামেলা পাবলিক ডোমেইনে আলোচনার পরিসর তৈরি হবে, খোরাক বা উপকরণ আসবে, তত ভালো, জাতির জন্য মঙ্গলজনক। এটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখা বা সাপ্রেস করার চেষ্টা করাটা হবে মুখ্যতার সামনে।
বলেন। জুলাই ঘোষণাকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা যেটা এখানে পান না, তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন, সংবিধানে হাত দেবেন না, হাত কেটে ফেলবো। আবার অশ্রুসিক্ত নয়নে তিনি আপনার এই অবতারণাটি করেছেন। এটি আসলে খুব মুভিং, আপনার হৃদয়স্পর্শী এবং অত্যন্ত স্বাভাবিক, কারণ জীবনের ঝুঁকি নিয়ে জীবন যৌবন তারা ব্যয় করেছেন এই কাজে, দেশটি স্বাধীন সত্তা হিসেবে যাতে বিশ্ব মানচিত্রে স্থান পায় সেটি নিশ্চিত করবার জন্য। পরিণত বয়সে এসে যদি দেখেন যে মুক্তিযুদ্ধ যা হয় ইথা যায় বিধা যায়, তাহলে এই দুঃখ রাখবেন কোথায়? সে কারণেই একেবারে সুপারলেটিভ স্টাইলে তিনি তার এই হুঙ্কার প্রদান করেছেন। তিনি আরেকটা বেদনা উল্লেখ করেছেন যে যেখানে নিয়মিত জামিন পাওয়া যাচ্ছে না, সেখানে অগ্রিম জামিনের আলাপ করে কি হবে সেটা? জামিন তো একটা অধিকার মানুষের। সমস্যাটা অন্য জায়গায়, যে ট্যাগিং কালচার যেটি শুরু হয়েছে, দুটো বিষয় কিন্তু টু প্রপ, এটা আমাদের পরিষ্কার করে নেওয়া ভালো। একটা হচ্ছে হামলে পড়া, যেটা আমরা বলছি মব ভায়োলেন্স, আরেকটি হচ্ছে আপনার এই ট্যাগিং কালচার। এবং ট্যাগিং কালচারটা ফার রিচিং ইমপ্লিকেশন সম্পন্ন। মবটা তাৎক্ষণিকতার উপাদান আছে এখানে, কোনোভাবে যদি আপনি ইভেট করতে পারেন তাহলে বেঁচে গেল। কিন্তু ট্যাগিং এর যে কালচারটা চালু করা হয়েছে সেটার ইম্প্যাক্ট ফার রিচিং এবং বংশানুক্রমিক ভাবে আপনাকে হয়তো সেটি বহন করতে হবে। সেই জন্য এই যে সুচিন্তিত ভাবে তারা এই কাজগুলো করছেন, সেটার জন্য আজকে হুটহাট করে করছেন তেমন না, তারা হোমওয়ার্ক অনেকদিন ধরে করছেন। ইউনুসের ভাষ্য মোতাবেক বিষয়টা সেরকম। তো ফলে তাদের যারা কাউন্টার পার্ট, মানে আমার প্রশ্ন যে এতদিন সরকারে ছিলেন, তারা শাসন ক্ষমতায় ছিলেন, তাদের মিত্ররা নানান রকমের বেনিফিশিয়ারি বলা যেতে পারে, তারা কেন হোমওয়ার্ক করেন? তারা আপনার থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করেছেন, ফর এক্সাম্পল সিআরআই, যেটা নিয়ে এই সরকারের যথেষ্ট মাথা ব্যথা হয়তো আছে, কিন্তু তারাও তো প্রফেশনালি কাজগুলো করেননি। আপনার আউটসোর্সিং করেছেন গবেষণার কাজগুলো এসি নেলসনের মতো প্রতিষ্ঠান, গ্লোবাল রিপোর্ট আছে, কিন্তু তারা তো আপনার ফরমাইশি কাজ করা মানুষ, যেমনটা চাইবেন তেমনটি ডেলিভার করবেন। কিন্তু কার্যত এই যে স্লিপার সেলগুলো যারা সক্রিয় হয়েছে এবং আগে থেকে কাজ করছিল এই ইউনুস সেন্টার থেকে শুরু করে, তারা যত পেশাদারিত্বের সঙ্গে আপনার হোমওয়ার্ক করেছে, তার বিপরীতে যারা কাউন্টার পার্ট ছিল তারা কিন্তু করেননি, এবং সেটা এখন পরিষ্কার হচ্ছে। তো ফলে আপনি যা কিছু করবেন তার ফলাফল তো ভোগ করতেই হবে। কিন্তু আপনি যদি মিনিংফুলি ম্যাচ হতে চান, তাহলে এক কাঠি সরেস হতে হবে আপনাকে। যদি এই প্রতিদ্বন্দ্বিতা আপনি জিততে চান, আপনার যুদ্ধটা তো আয়োজন করে দেবেন, আপনাকেই করতে হবে, এবং সেটি প্রস্তুতি নিয়ে হোমওয়ার্ক করে আপনার এজ মেনটেন করেই করতে হবে। সেটি কতটুকু তারা করছেন সেটা নিয়ে হয়তো লম্বা গবেষণা করা যেতে পারে। যেটা এখানে আরেকটা কথা বলার চেষ্টা করেছেন, বিচারপতিরা আগস্ট শব্দটা শুনলেই সেখানে আর যেতে চান না। দেখুন, ইতিমধ্যে তাদের জ্যেষ্ঠ সহকর্মীদের ভাগ্যে কি ঘটেছে তারা তো দেখেছেন। এই মবের মাধ্যমে অনেককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মানুষ একটা টেনিয়র জবে কখন যায়, এবং বিশেষ করে এই ধরনের কভেটেড চাকরিতে, যে রেস্ট অফ দ্য লাইফ আপনি নিশ্চিন্ত। তো অনিশ্চিত জীবনের সাথে কে হতে চায়? এটা হিউম্যান টেন্ডেন্সি, অত্যন্ত স্বাভাবিক। এবং কাকে কিভাবে ট্রিট করতে হবে সেটির প্রস্তুতিমূলক পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই রেজিমের যারা কুশীলব তারা নিয়ে বসে আছেন। যেমন ধরুন অ্যাডভোকেট আদিলুর রহমান খান, তিনি ব্যাটল হার্ডি হয়েছেন, হেফাজত কাণ্ড নিয়ে কথাবার্তা বলে জেলও খেটেছেন, এলিট ব্যাকগ্রাউন্ডের মানুষ। এবং আপনার পরবর্তীতে আমরা খোঁজখবর নিয়েছি, বিশেষ করে যারা আপনার এই সমন্বয়, তাদের উদ্দেশ্যে সবচেয়ে বেশি পরিমাণ মোটিভেশন লেকচার বা ওয়ার্কশপ টাইপের কায়দায় মোটিভেট করবার যত সেশনটা কিন্তু তার পক্ষ থেকে পরিচালিত হয়েছে। অন্য উপদেষ্টারা খুব একটা সম্পৃক্ত হয়েছেন বলে আমি শুনি। তো ফলে এই যে পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি লেগে থাকা, ফোকাস থাকা এবং সেই অনুসারে ডিভিডেন্ড হাজির করা, এই ব্যাপারে তো তাদের কোনো জুরি নেই, তারা এই কাজগুলো করে যাচ্ছে বিপুল বিক্রম। একটা কবিতা আছে, কবিতার একটা লাইন আছে, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আপনি একটা কথা বললেন আজকে, কে হায় অনিশ্চিত জীবনে যেতে চায়, এটা বললেন বিচারপতিদের উদ্দেশ্যে।
যারা হচ্ছে দেশের শেষ ভরসা, তাদের যদি উদ্বেগ থাকে, সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? আসলেই বিষয়টা খুব চিন্তার উদ্রেক করবে, এটাই স্বাভাবিক। লেটার অফ দ্য লাস্ট রিসোর্ট যাদেরকে ভাবতেন, বলতেন, তারাই অনেকটা নাই হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। সুতরাং এই রাষ্ট্রের ভবিষ্যৎ কেমন সেটি সহজেই অনুমান। দৈনিক জনকণ্ঠ বেদখল হয়ে গেছে। দৈনিক জনকণ্ঠে ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে পত্রিকার মালিক, সম্পাদক, তার 2 সন্তান অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, যেতে পারবেন না। জনকণ্ঠের পাতায় দেখলাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ আছে সেখানে। ইউনিয়নটা কারা, সভাপতি, সাধারণ সম্পাদক কে, কারো নাম উল্লেখ করা নাই। তো সম্পাদকীয় কমিটি ঘোষণা করে সম্পাদকীয় বোর্ড, সেখানে বলা হয়েছে ইউনিয়নের প্রতিনিধি থাকবেন। ইউনিয়নের প্রতিনিধিটা কে সেইটা নাই। জনকণ্ঠ জুলাই বিপ্লবের কিছু না, জনকণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত একটা পত্রিকা, এবং জনকণ্ঠ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সম্পর্কে সব সময় খোলামেলা রিপোর্ট করেছে। জনকণ্ঠ দখল কে করলো, প্রফেসর ইউনূস না জামাত ইসলামী? দেখুন, আপনার ওই যে দুটি পদ্ধতি, একটি হচ্ছে মব আর একটি হচ্ছে ট্যাগিং, এই দুটোই এখানে যৌথভাবে কার্যকর করা হয়েছে। আর মনে রাখতে হবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে। একসময় যাকে হুজুরে খামাখা বলা হতো, সেই বিশ্ব দরবারে প্রফেসর ইউনূস যাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন, অন্য কেউ নন, তিনি মাহফুজ আলম। তো ফলে তার পৌরোহিত্যে আপনার অন্য কি আশা করবেন আপনি? নাগরিকরা তো বিবৃতি দিতেন মাঝে মাঝে, সেই নাগরিকরা কি নিখোঁজ? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ৭১ জন সহকর্মী যারা নীল দলের সঙ্গে সক্রিয়, তারা একটা বিবৃতি দিয়েছে। এরপরে আমরা দেখলাম যে তাদের চাকরিচ্যুত করা হবে না এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সেরকমের আহ্বান তাদেরই সহকর্মী যারা সাদা দল করেন তাদের পক্ষ থেকে হাজির করা হয়েছে। এখন পুরনো একটি প্রবাদ ছিল, কাক কাকের মাংস খায় না। এখন কিন্তু সেই আপনার রীতিও আর ভ্যালিড নয়, অন্তত বাংলাদেশের বিপ্লবোত্তর কোটান কোট এই যুগে কোনো গ্রামারই আর কাজ করছে না। নতুন বন্দোবস্ত যেমন, নতুন গ্রামার হয়তো তৈরি করতে হবে। বিচারপতি নিরাপদ না, শিক্ষক নিরাপদ না, সাংবাদিক নিরাপদ না, দেশটাতে কে নিরাপদ আসলে? দেখুন, আমি তো মনে করি প্রফেসর ইউনূসও নিরাপদ না, মানে কেউ নিরাপদ নন এখানে। আপনি আজকে তার নিরাপত্তা প্রত্যাহার করে ফেলেন, পরের দিন কতক্ষণ তিনি সাস্টেইন করেন দেখেন। এমন একটি পরিবেশ তৈরি হয়ে গেছে যে এক ধরনের নৈরাজ্য বিরাজ করছে সর্বত্র, যেটাকে অ্যানার্কিস্ট দের স্বর্গরাজ্য বলা যেতে পারে। গতকালকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরে আওয়ামী লীগের মুখপাত্রদের একজন মোহাম্মদ আরাফাত একটা স্ট্যাটাসের মাধ্যমে এটা প্রত্যাখ্যান করে বলেছেন, তাদেরকে এই বিচারের কোথাও কোনো নোটিশ দেওয়া হয় নাই, তারা এই বিষয়ে অবগত নন। বিচার তো সবাই একটু আয়োজন করে যাতে একটা মানদণ্ড হয়, সবাই যাতে এটাকে সুবিচার হিসাবে চিহ্নিত করতে পারে, সে চিন্তাটা মাথায় থাকে। ইনাদের এই চিন্তাটা কেন মাথায় আসলো না? দেখুন, সাবেক মাননীয় তথ্য প্রতিমন্ত্রী এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট মোহাম্মদ আরাফাত, তিনি কিন্তু লিগ্যাল রেশনাল একটা পার্সপেক্টিভ থেকে এই আর্গুমেন্টটা হাজির করেছেন। এরা তো তার ধারে কাছে নেই। আপনার ওই যে দুটি কৌশল বা রণকৌশল, মব এবং ট্যাগিং এ যাদের আস্থা অগাধ, তারা হয়তো দেখবেন যে কাজ করে ফেলেছে, কাগজপত্রে কাউকে দিয়ে হয়তো স্বাক্ষর করিয়ে নিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আজকে আমাদের এই আলোচনার শুরুতে আপনার পরিচয় সবগুলো বলেছি, কিন্তু একটা পরিচয় বলি নাই, লেফটেন্যান্ট কর্নেল। সেই কথাটা বলে এই প্রসঙ্গে আসে, সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হয়েছে তিনি আওয়ামী লীগের নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেনাবাহিনীর এই কর্মকর্তা যদি এমন দুঃসাহস দেখান, সেনা প্রধান বা সেনাবাহিনীর অন্যরা জানেন না
এটা কি বিশ্বাস করার মতো? দেখুন, এই বিষয়টা যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে অনেকের। আপনার একটা কোর্ট অফ ইনকোয়ারি চলছে, বিচারাধীন বিষয়। আমাদের প্রচলিত সিভিল কোর্টে যেরকম বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে নেই, সাবজুডিস হয়ে যেতে পারে, সেনা আইন আরো শক্ত, এটা বলা মুশকিল। তবে আমি যেটুকু জানি বুঝি, তার শাশুড়ি তিনি একটা মর্মস্পর্শী ফেসবুক পোস্ট প্রদান করেছেন, সেটা আমি পড়েছি। তো আমার একটু খটকা লেগেছে। এবং তার শ্বশুর মহোদয় আমার পরিচিত, 2 স্টার ফরমার জেনারেল। তাকে আমি পার্টিসিপেন্ট হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে পেয়েছি, তার সঙ্গে কথা বলেছি। তো তিনি বললেন এখানে প্রচুর মিস ইনফরমেশন আছে। এবং মজার ব্যাপার হচ্ছে পুলিশ কর্তৃপক্ষ আবার একটি জানান দিয়েছে, যেটা বলা হচ্ছিল যে মেজর সাদেক মহোদয়ের সহধর্মিণী তিনি পুলিশের অ্যাডিশনাল এসপি। এটা ডাহা মিথ্যা কথা। পুলিশের পক্ষ থেকে অথরিটেটিভ সোর্স থেকে জানান দেওয়া হয়েছে পুলিশের সঙ্গে এই মহিলার কোনো সংশ্লিষ্টতা নেই হোয়াটসঅ্যাপে। তো এই একটি ছোট্ট উদাহরণ থেকেই আমরা অথরিটি বরাদ দিয়ে আমি বলছি, পুলিশ বলেছে যে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার মানে এটা নিয়ে যত বেশি হইচই, তা কিন্তু বা সোশ্যাল মিডিয়ামে এটা নিয়ে তথ্য বেশি করে বিপণন করবার চেষ্টা করেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ মহোদয়। তিনি আমার জানা মতে নিউ ইয়র্কে একটি ভবন পাহারা দেন এবং ডগ হ্যান্ডলার বলে শুনেছি। আর তাকে পার্সন নন গ্রাটা, অর্থাৎ সকল সেনানিবাসীর বাসে তার প্রবেশ নিষেধ, এরকম একটি তকমা দেওয়া আছে, পিএনজি বলা হয় সংক্ষেপে। তো এরকম একটি লোক সম্পর্কে আমরা একটু খোঁজখবর নিয়েছি। ভদ্রলোক ফ্রান্স নিবাসী পিনাকি ভট্টাচার্যের মুরিদ বা লেসপেন্সার, বা তাকে তিনি মেন্টর মনে করেন। তো ন্যাচারালি এরা মিলে এই ধরনের যে ক্যাম্পেইন করছেন, এটা তাদের নিজস্ব এজেন্ডা আছে, তারা তাদের অ্যাক্স গ্রান্ট করছেন এবং সেটি আসলে এক ধরনের অপপ্রচার, বই অন্য কিছু নয়, ভুল তথ্য সম্বলিত, এমনটি আমার কাছে মনে হচ্ছে। এই সুযোগে আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে। আমাকে একজন তথ্যটা বলেছিলেন, কিন্তু আমি এখনো কনফার্ম করতে পারিনি বা কাউকে জিজ্ঞেস করা হয়নি। আপনি হয়তো বলতে পারেন। 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তখন হেলিকপ্টারের হেলিপ্যাডের যে ছবিটা সবাই দেখেছেন, যে ছবিটা প্রকাশিত হয়েছে, সেই ছবিটা যিনি তুলেছিলেন, বিমান বাহিনীর যে সদস্য যিনি ছবিটা তুলেছিলেন, তিনি প্রথমে এটা বিমান বাহিনীর কোন একটা ফেসবুক গ্রুপে এটা পোস্ট করেছিলেন প্রথমে। তারপর সেটা সেখানে রিমুভ করা হয় এবং সেই ব্যক্তিটাকে কোর্ট মার্শালে নাকি 8 বছরের কারাদণ্ড হয়েছে তার। এটা কি আপনি জানেন কিছু মোটে? আমি ভাষা ভাষা শুনেছি আপনার, ধরুন সেনা আইন খুব শক্ত। আবার with due respect, আপনার যদি ইফ ইউ নো দ্য রাইট পিপল ইন দ্য রাইট টাইম ইন দ্য রাইট প্লেস, সেটি সহজে হয়ে যায়। আমি আপনাকে উদাহরণ দেবো। আপনার ধরুন কোর্ট অফ এনকোয়ারি যদি দোষী সাব্যস্ত করে মেজর সাদিককে, তাহলে তার 7 থেকে 12 বছরের কারাদণ্ড হবে এবং সেনাবাহিনী থেকে তাকে বহিষ্কৃত হতে হবে, এটা নিশ্চিত। আপনার বান্দরবান ব্রিগেড কমান্ডার হিসেবে একসময় এরশাদ শাসনামলে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত মহোদয়, যিনি আজকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা। এই ভদ্রলোক যখন ব্রিগেড কমান্ডার, তখন তাকে এরশাদ সরকারের সময় বরখাস্ত করা হয়েছে। সেনা নিয়ম অনুসারে আপনি বরখাস্ত হলে ব্র্যাকেটে কিন্তু বরখাস্ত লিখতে আপনি বাধ্য। অব্যাহতিপ্রাপ্ত হলে অব্যাহতিপ্রাপ্ত লিখতে হবে, আর অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত লিখতে হবে। নিজ থেকে আপনি পরিবর্তন করার কোনো সুযোগ সেখানে পাবেন না। এখন আপনার সেই কেসটা যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি কোথাও দেখবেন যে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত বরখাস্ত লিখছেন ব্র্যাকেটে? আমি আর ডিটেইলে গেলাম না। যদি সেটি পরিবর্তিত হতে পারে, অন্য ক্ষেত্রেও সেটি সম্ভব। ডিপেন্ড করবে ইফ ইউ নো দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট টাইম, এবং রেজিমের ফরমেশনটা কেমন, মানে কারা ক্ষমতায় আছেন তার উপর নির্ভর করে। ধন্যবাদ। স্যার, আমরা তো একটা কাজ করতে পারি। এখন থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে আমরা যখন বলবো, লিখবো, আমরা লিখবো ব্রিগেডিয়ার বরখাস্ত সাখাওয়াত হোসেন। দেখুন, তার কাছে ওই যে বলুন না, এটা ফর্মাল প্রসেসের মধ্যে দিয়ে গেছে। জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। যেহেতু একটা অ্যান্টাগনিজম দুজনের মধ্যে ছিল, তো সেটা সুযোগ তিনি নিয়েছেন। দরখাস্ত করে বলেছেন যে আমাকে অব্যাহতিপ্রাপ্ত লেখার সুযোগ দেওয়া হোক, সেটি গ্রান্টেড হয়েছে। পরে বলছেন যে লোকজন বাঁকা চোখে তাকায়, আমাকে আহ, অব- অবসরপ্রাপ্ত লেখার সুযোগ দেওয়া হোক, সেটিও কমেন্ট করা হয়েছে। তো ফলে আহ, দায় সরকারের, তার না। আপনি সেনাবাহিনীতে আছেন, সেনাবাহিনীর ভেতরের বাইরের। আমি একটু পরিষ্কার করে বলে দেওয়া ভালো। আমি
আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, তার সেনা শাখার আমি একজন কমিশন অফিসার, সরাসরি সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। সরাসরি সেনাবাহিনীর সংশ্লিষ্ট বলা যাবে না তাহলে? এই জন্য বলা যাবে না যে আমাদের কোরটা আলাদা। আপনার যেমন ভারতে আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে বলা হয় এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কোর, সেটি কমান্ড করেন একজন লেফটেন্যান্ট জেনারেল। আমাদের এখানে আমাদের বাহিনীটি কমান্ড করেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, সার্ভিস অফিসার। আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অফিসার, আর্মি উইং। এখানে আবার 3টি উইং আছে, নৌ এবং বিমান সহ। আমাদের যে ন্যাশনাল প্যারেড হয় সেখানে প্রথমে সেনাবাহিনী কথিত থাকে, তারপরে নৌবাহিনী, তারপরে বিমান বাহিনী, তারপরে আমরা 3 বাহিনীর সমন্বয় এখানে। তারপরে আপনার অন্যরা থাকেন, আপনার বিজিবি বলেন, তারপরে আনসার ভিডিপি বলেন, পুলিশ বলেন ইত্যাদি। শেখ হাসিনার একতরফা বিচার চলছে, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে, মানে তাকে ছাড়া ইলেকশনের প্রস্তুতি চলছে, মানে তার স্বাভাবিক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ রাখা হচ্ছে না। এখন এই দলটা এত বিশাল একটা জনসমর্থন সহ একটা দল, তাকে হিসাবেই আনা হচ্ছে না। সেটা আমাদের আলিরিয়াসদের কমিটি থেকে আরম্ভ করে কেউ সেটা করছে না। সর্বশেষ মির্জা ফখরুল গতকালকে বলেছেন যে শেখ হাসিনাকে কোনোদিন আর তারা বাংলাদেশের রাজনীতি করতে দিবেন না। এই যদি হয় একটা দলের ভবিষ্যৎ তারা ঠিক করে ফেলেন, আপনি কিন্তু কয়েকদিন আগে এটা এক্সাইল গভর্নমেন্টের সম্ভাবনার কথা বলেছেন, সেটা কি সেই কারণে বলা? দেখুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের 2টি সরকার আছে এখন, একটি জুন্তা কেন্দ্রীয় সরকার আর একটি গভর্নমেন্ট ইন এক্সাইল। আবার একটা নন স্টেট এন্টিটিও আছে, যেমন আরাকান আর্মি, যাদের দখলে আছে রাখাইন প্রভিন্সের শতকরা 90% এলাকা। তো সেই জন্য আপনার খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই, ধারে কাছেই আছে। এখন ধরুন সাবেক প্রধানমন্ত্রী এবং তার শীর্ষ নেতৃত্ব তারা এখন দেশের বাইরে, তারা যদি মনস্থ করেন যে তারা এরকম একটি এন্টিটি তৈরি করবেন, তাহলে কিন্তু তখন সরাসরি লেজিটিমেসি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু সেকেন্ড থটে চলে যেতে পারে। আমাদের রাষ্ট্রের এই সরকারের যে প্রথম সরকার বাংলাদেশে, সেটাই কিন্তু ছিল গভর্নমেন্ট ইন এক্সাইল। ভুলে গেলে চলবে না, বিস্তৃত হলে চলবে না। যেই রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে এটা গভর্নমেন্ট অফ এক্সাইলের মাধ্যমে, সেই দৃষ্টান্ত তো শুরুতেই রয়ে গেছে। সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যেহেতু নিজেও এক্সাইলে ছিলেন, কারাবন্দী ছিলেন, সেই জন্য অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এবং সেই সরকারের আপনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ, যিনি পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি পদে অলঙ্কিত করেছেন স্বপন্দিত হয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেন নাই। এই পদত্যাগপত্র কেউ দেখাতে পারেননি। রাষ্ট্রপতিও বলেছেন পদত্যাগপত্রটা তিনি খুঁজেছেন, দেখতে পাননি। নিয়ে তো আপনার জ্যেষ্ঠ সাংবাদিক মন্ত্রী রহমান চৌধুরীর সঙ্গে যে আলাপচারিতা ছিল তার অনানুষ্ঠানিক, তার মধ্য দিয়ে বিষয়টা আসলে ফোরফ্রন্টে এসছে। হ্যাঁ, তাহলে কি বলা যায় যে যার নেতৃত্বে এক্সাইল গভর্নমেন্ট হতে পারে তিনি অলরেডি প্রাইম মিনিস্টার আছেন, তিনি রিজাইন করেন নাই বা রিজাইন করার সুযোগ পান নাই? দেখুন, একটা তাড়াহুড়ো তো ছিলই। আপনি খেয়াল করে দেখেন, আমরা যেটা ন্যারেটিভ দেখেছি যে মাত্র 45 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল গুছিয়ে বের হওয়ার জন্য, এবং সেরকম একটি সময়ে আপনার এত কিছু চিন্তার তো স্পেস থাকে না। আপনার যেখানে বলা হচ্ছে যে একদল উন্মুক্ত লোক যারা আপনাকে এই গণভবনে দেখতে চায় না, তারা 45 মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে, এবং আপনার কোনো অবস্থায় যত রকমের সামরিক কায়দাই কাজে লাগে না কেন, এটা আটকানো যাবে না। তো সেই পরিস্থিতিতে তাকে তো কনভিন্সড হয়েই চলে যেতে হয়েছে, তাই না? তখন কোথায় পত্র কোথায় কি, এগুলো তো তার মাথায় থাকবার কথা নয়, যেখানে জীবন সংশয় অবস্থা। সেখানেও আমরা দেখেছি আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, উইথ ফুল প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, তাকে কিন্তু আমাদেরই রাষ্ট্রীয় আপনার কপতে করে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি বিমান ঘাঁটিতে তিনি দিল্লির সন্নিকটে অবতরণ করেছেন, এবং সেই যে শকট বা পথটি উড়োজাহাজটি তাকে নিয়ে গিয়েছিল তার ক্রু সমেত সেটি নিরাপদে বাংলাদেশে ফিরে এসছে। এখন যেটি শোনা যাচ্ছে যে আপনার তার যারা অনুবর্তী গুণমুগ্ধ, তাদের এক্সপেকটেশন এবং ধারণা যে তিনি ট্রায়াল ফেস করতে দেশে প্রত্যাবর্তন করবেন,
তার পিতৃভূমি গোপালগঞ্জে থিত হবেন এবং উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড সিকিউরিটি। এবং তিনি হয়তো আপনার সেখান থেকে তো রীতিমতো কমিউনিকেশন রেভলিউশন হয়েছে পদ্মা সেতুর কারণে, তো ফলে ঘন্টা দুয়েকের বেশি লাগবে না তিনি যদি হাজিরা দিতে চান ঢাকাস্থ আদালত প্রাঙ্গণে, এবং এখান থেকে আবার তিনি সেখানে চলে যাবেন যখন যে ডেট পড়বে সেখানে আসবেন। আর তার যে অতীত উদাহরণ, 111 সরকার তাকে সর্বাত্মকভাবে চেষ্টা করেছে ডিসঅ্যাসোসিয়েট করবার, পারসুয়েট করবার, যাতে তিনি ব্রিটেন থেকে ফিরে না আসেন। ব্রিটেন যাওয়ার সময় তার সঙ্গে দুজন সঙ্গী ছিলেন, আমাকে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার নিজে বলেছেন, নামগুলো বলবো না। এবং ফিরেও এসছেন কিন্তু আপনার সকল প্রতিবন্ধকতা উপরে অস্বীকার করে এবং পাশ কাটিয়ে, এবং তিনি নিরাপদে কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। আপনার এই রুটটা কিভাবে, কোন দিক থেকে তিনি আসবেন সেই ব্যাপারে হোমওয়ার্ক করেছিলেন আমাদের ফর্মার অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট তানভীর ইমাম। আর আপনার এই প্রক্রিয়ায় আমরা দেখেছি একই সময় দেশনেত্রী খালেদা জিয়াকে ভীষণ রকমের চাপ দেওয়া হয়েছিল তিনি যাতে দেশ ছেড়ে চলে যান, সে রিফিউজড। এবং জাতি দুই নেত্রীর কাছেই কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তা না হলে আপনার 111 রেজিম এখন পর্যন্ত সিন্দাবাদের দত্তের মতো কাঁধে বসে থাকতো, এবং প্রফেসর ইউনুস হয়তো এই সুযোগটা সরকার প্রধান হওয়ার পেতেন না। আমার খেয়াল আছে জেনারেল মঈনুদ্দিন, ডক্টর ফখরুদ্দিন এবং ইউনুস মহোদয় তিনজন একত্র হয়েছিলেন 111 রেজিমের একেবারে ফ্ল্যাগ এন্ডে ইনানি বেলাভূমিতে বা সৈকতে। সেখানে তিনি ভাও নিয়েছিলেন প্রফেসর ইউনুস, যেটা আমরা শোনা কথা শুনেছি, যে যদি 10 বছরের জন্য তাকে দেশের শাসনভার দেওয়া হয় তাহলে তিনি বিবেচনা করবেন সরকারের দেশের দায়িত্ব নিতে, নতুবা নয় 1-2 বছরের জন্য তিনি এই ঝামেলায় যাবেন না। এবং খেয়াল করে দেখেন আপনার 111 রেজিম শুরুর দিকে তারা চিন্তা করেছিল তাকেই প্রধান উপদেষ্টা করা হবে, এই লক্ষ্যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আপনার প্রফেসর ইউনুসকে টেলিফোন করে আর পাওয়া যায়নি, এবং লাভিয়া মোর্শেদও কোনো আপনার ইতিবাচক সাড়া দেননি তার পক্ষ থেকে। ফলে বাধ্য হয়ে ডক্টর ফখরুদ্দিনকে অ্যাপ্রোচ করতে হয়েছে, এবং ফখরুদ্দিন সাহেব তার টিমমেট হিসেবে যাকে বেছে নিয়েছিলেন আপনার স্পোক্সম্যান হিসেবে ফাহিম মুনায়, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর ছিলেন, ডাক নাম টিপু। এবং তাকে যদি আপনি তুলনা করেন বর্তমানে যিনি এই দায়িত্ব পালন করছেন শফিক মোহাম্মদের সঙ্গে, তাহলে দেখবেন যে আপনার ভরা কলস বাজি কম যে প্রবাদটি আছে, সেটি ফাহিম মুনায়েমের জন্য প্রযোজ্য ছিল। আর পাকা থাকলে কতটা আওয়াজ হয় সেটা শফিক মোহাম্মদকে দেখে বুঝতেই পারছেন। ফাহিম মুনায়েম টিপু ভাই, তার সাথে একটা বিদেশ সফরের অভিজ্ঞতা আমার আছে। আমি আসলে তার পাণ্ডিত্য আমি তখন আমি জানতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে বলেছেন তারা জানতেন সেই সকালে, পাটিয়াল সকালে তারা জানতেন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিলেন এবং বঙ্গবন্ধু যেতে চেয়েছিলেন। টেলিভিশনের একটা টিম আসতে বলেছিলেন, উনি একটা ভাষণ দেবেন, এবং প্রধানমন্ত্রী অজু করেছিলেন, দোতলায় চলে গিয়েছিল গণভবনে, তিনি গণভবনে থাকবেন। তাকে নিরাপত্তার কথা বলে গণভবনে থাকতে দেওয়া হয়নি। তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, সেটাও দেওয়া হয়নি। তিনি বঙ্গভবনে যেতে পারেন নাই। টেলিভিশনের ক্রুরা আসলেও সেই ভাষণটা রেকর্ড করা হয় নাই, কাজে কোনো অবস্থাতেই তিনি পদত্যাগ করে যাওয়ার সুযোগ পান নাই। এর জন্য এখনো একজন ইন্ডিয়ান সাংবাদিক আমাকে আজকে বলেছেন তারা সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিবৃতি হোয়াটসঅ্যাপে পেয়েছেন, তিনি পেয়েছেন, সেখানে উল্লেখ করা আছে তার আইডেন্টিটি প্রধানমন্ত্রী, তিনি প্রত্যাগ করেন নাই। এখন ধরুন তিনি যাদের আশ্রয়ে আছেন, আতিথ্যে আছেন, ভারত সরকার কিন্তু মেনে নিয়েছে বিষয়টা, এবং সেই কারণেই এই সাংবাদিক আমাকে বলেছেন তিনি ভারতে প্রধানমন্ত্রীর মর্যাদায় আছেন, উইথ ফুল প্রোটোকল এন্ড ডিগনিটি। এটা ঠিক, কারণ ভারত, অনেকে আমার এই কয়েনেজ নিয়ে আপত্তি করেন,
তবু আমি একাডেমিক পার্সপেক্টিভ থেকে বলবো it acted as the surrogate mother for Bangladesh. Synonymous বাংলা অনুবাদ surrogate mother এর হবে ধাত্রী মাতা। তো ন্যাচারালি তাদের যে ঐতিহাসিক অব্লিগেশন তার অংশ হিসেবে তার হয়তো এই ভূমিকা পালন করছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা আগামীকালকের অপেক্ষায় আছি। আমরা জানি না আরেকটা মুশিব পর্বতের আরেকটা মুশিব প্রসব হবে কিনা। আমরা আবার কথা বলবো আপনার সাথে, আপনার পর্যবেক্ষণ আমরা জানতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন।